যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। সারা জীবন কত মানুষের চিকিৎসা করে গেলাম, কিন্তু আজ নিজের চিকিৎসার পর যখন তার মেয়ের বয়স 18 বছর হয়, তখন ইমাম সাহেবের স্ত্রী এক সম্ভ্রান্ত পরিবারে সম্বন্ধ দেখে মেয়েকে বিয়ে দেন। তার মেয়ের শ্বশুর বাড়ির লোকজন ছিল অত্যন্ত ভালো এবং তার মেয়েকে নিজেদের মেয়ের মতো করে আপন করে নিয়েছিলেন। এভাবেই তাদের দিনকাল খুব সুন্দরভাবে চলছিল। ইমাম সাহেবের স্ত্রী ও তার ছেলে একসাথে নিজ বাসভবনে থাকতেন এবং ইমাম সাহেবের মেয়ে তার শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে ঘর করছিলেন। দেখতে দেখতে কেটে যায় আরো 2 বছর। ইমাম সাহেবের ছেলের বয়স যখন 26-এ পৌঁছায়, তখন ইমাম সাহেবের ছেলেকে তার মা বিয়ে করিয়ে দেন। ইমাম সাহেবের স্ত্রী তার ছেলের বউকে খুব পছন্দ করতেন, কেননা তার ছেলের বউ ছিল অত্যন্ত পরহেজগার এবং খুব লক্ষ্মী স্বভাবের একটি মেয়ে। যেমন কাজে কর্মে দক্ষ, তেমনি ছিল তার চেহারা। কিন্তু ইমাম সাহেবের ছেলে তার স্ত্রীকে খুব একটা পছন্দ করত না। প্রায় সময়ই সে তার স্ত্রীকে এড়িয়ে চলার চেষ্টা করত এবং মাঝে মাঝে আলাদা ঘরে শুতে যেত। তাকে কিছু জিজ্ঞেস করলে সে বলতো সে একটু একা থাকতে চায়। সবকিছু স্বাভাবিকভাবে চলছে, এমন সময় হুট করে একদিন ইমাম সাহেবের মেয়ে বাপের বাড়িতে আসে। কাঁদতে কাঁদতে সে তার মাকে জানায় তার স্বামীর 2টি কিডনি নষ্ট হয়ে গিয়েছে, চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন। এই মুহূর্তে তাদের কাছে এতগুলো টাকা নেই, তাই সে মায়ের কাছে সাহায্য নেওয়ার জন্য এসেছে। তার মা তাকে আশ্বস্ত করেন এবং বলেন, টাকা পয়সা নিয়ে সমস্যা না, আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে তিনি ঠিক করে দিয়েছেন। ইমাম সাহেব মারা যাওয়ার পর তার যাবতীয় সম্পত্তি তার ছেলের অধীনে চলে যায়। তাই ইমাম সাহেবের স্ত্রী সেদিন তার ছেলেকে ডেকে সবকিছু জানান এবং তার ছেলে মায়ের কথা শোনা মাত্রই নিজের বোনের হাতে যত টাকা প্রয়োজন ছিল তার থেকে অনেক বেশি টাকা নিজের বোনকে দিয়ে দেয় আর বলে যদি আরো টাকা লাগে তাহলে তাকে জানাতে। ইমাম সাহেবের মেয়ে তার ভাইয়ের এরকম ব্যবহারে খুবই খুশি হয় এবং সে টাকাগুলো নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে যায়। চিকিৎসা শুরু হয় ইমাম সাহেবের মেয়ের জামাইয়ের। চিকিৎসা ভালোভাবে এগোচ্ছিল, এমনকি তিনি অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিলেন। চিকিৎসা বাবদ আরো কিছু টাকার প্রয়োজন ছিল, তাই ইমাম সাহেবের মেয়ে পুনরায় বাবার বাড়িতে গিয়ে তার ভাইয়ের কাছে ব্যাপারটা শেয়ার করে। তার ভাই তার কথা মতো আবারও টাকা দিয়ে দেয়। ইমাম সাহেবের মেয়ে সেদিন সেখান থেকে চলে যায় হসপিটালে, কিন্তু হসপিটালে গিয়ে শুনতে পায় তার হাজবেন্ড মারা গিয়েছে। এই অপ্রত্যাশিত সংবাদটি শুনে ইমাম সাহেবের মেয়ে কান্নায় ভেঙে পড়ে। তার শ্বশুরবাড়ির লোকজন আসে ছেলের লাশ নিয়ে এবং ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে জানাজা করে ছেলেকে সেদিন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কিছুদিন পর ইমাম সাহেবের মেয়ে স্বপ্নে দেখেন তার হাজবেন্ড তাকে স্বপ্নে এসে বলছে, আমি তো সুস্থ হয়ে গিয়েছিলাম, আমি আবার তোমাদের মাঝে ফিরে আসতাম, কিন্তু ও আমাকে তোমাদের কাছে ফিরে আসতে দিল না, ও তোমাকেও ছাড়বে না। আমার সাথে যা হয়েছে হয়েছে, তুমি সাবধান থেকো, তোমাকে আমাদের সন্তানদের জন্য বেঁচে থাকতে হবে। ইমাম সাহেবের মেয়ে প্রায় প্রতিদিনই এই স্বপ্ন দেখতে থাকেন এবং একদিন গিয়ে মায়ের কাছে স্বপ্নের ব্যাপারে সবকিছু খুলে বলেন। তার মা তাকে হসপিটালে নিয়ে যায় এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় সে 1.5 মাসের অন্তঃসত্ত্বা। ইমাম সাহেবের স্ত্রী তার মেয়েকে কিছু আমল শিখিয়ে দেন এবং সেগুলো নিয়মিত করতে বলেন। আস্তে আস্তে ইমাম সাহেবের মেয়ে সেই স্বপ্নটা আর দেখে না। এভাবে কয়েক মাস কেটে যায়। ইমাম সাহেবের মেয়ের এক ফুটফুটে শিশুকন্যার জন্ম হয়। সবাই খুব খুশি ছিল, কিন্তু সাথে ছিল মনের ভেতরে এক চাপা কষ্ট। মেয়ের বাবা মেয়েকে দেখতে পেল না, সেই কষ্ট। তার মেয়ে এবং তার ননদ সেদিন বাড়িতেই ছিল। ইমাম সাহেবের মেয়ে তার শ্বশুর বাড়ির লোকজনের অবস্থান জানার জন্য তাদের ফোন দেয় এবং জানতে পারে তারা গাড়িতে উঠেছে বাসায় আসার উদ্দেশ্যে। কিন্তু কয়েক ঘন্টা পর তাদের ফোনে একটা কল আসে। কল রিসিভ করার পর ওপাশ থেকে শুনতে পায় একটি রোড অ্যাক্সিডেন্টে তাদের ফ্যামিলির সবাই মারা গিয়েছে। ইমাম সাহেবের মেয়ে এবং তার ননদ কি করবে বুঝতে পারছিল না। ইমাম সাহেবের মেয়ে তৎক্ষণাৎ নিজের ভাইকে ফোন দেয় এবং কান্না জড়িত কণ্ঠে সবকিছু ভাইকে জানায়। ইমাম সাহেবের ছেলে সেই দিনই হসপিটালে গিয়ে লাশগুলো নিয়ে আসে এবং জানাজা পড়ে দাফন করার ব্যবস্থা করে দেয়। বাড়ি আসার সময় ইমাম সাহেবের ছেলে তার বোন এবং বোনের ননদকে সাথে করে বাড়িতে নিয়ে আসে। কিছুদিন পর আস্তে আস্তে সবকিছুই স্বাভাবিক হয়। দেখতে দেখতে ইমাম সাহেবের নাতনির বয়স প্রায় 2 বছর হয়ে যায়। কিছুদিন পর ইমাম সাহেবের মেয়ে তার ভাইয়ের কাছে গিয়ে বলে, ভাইয়া, আমার কিছু কথা বলার ছিল। আসলে বাবার তো অনেক সম্পত্তি ছিল, সে সবকিছুই তো এখন আপনার। আমাকে যদি কিছু তার মধ্যে থেকে দেন তাহলে আমি নিজের এবং আমার মেয়ের ভবিষ্যতের জন্য কিছু একটা করতে পারবো। আমার ননদও লেখাপড়া করছে, তার লেখাপড়ার খরচ চালাতে পারবো। কতদিন আর আপনাদের ঘাড়ের ওপর বসে খাবো? বোনের কথা শুনে ইমাম সাহেবের ছেলে কিছুক্ষণ চুপ থাকে। একটু পরে সে বলে, দেখো বোন, যা কিছু আছে আমার সবকিছু তো তোমারও, তোমাকে আর আলাদা করে কি দেব?
তবুও তুমি যখন চাচ্ছ তাহলে সম্পত্তির অর্ধেক আমি তোমাকে দিয়ে দিচ্ছি, আর তা দিয়ে তুমি তোমার খুশি মতো যা করতে চাও করতে পারো। আমার এতে কোনো আপত্তি নেই। যদি এতে তোমাদের ভবিষ্যৎ সুখের হয় তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। কিছুদিন পর ইমাম সাহেবের ছেলে তার অর্ধেক সম্পত্তি বোনের নামে লিখে দেন এবং তার বোনকে বাড়ি ভাগ করে বাড়ির ভাগের অংশ আলাদা করে দেন। ইমাম সাহেবের মেয়ে সেই জমিগুলো বিক্রি করে কোনো একটা ব্যবসা শুরু করতে চাইলে ইমাম সাহেবের ছেলে তাকে জমিগুলো বিক্রি করতে নিষেধ করেন। সে বলে, জমি বিক্রি না করে এই জমি ব্যবহার করে তুমি কিছু না কিছু একটা করো, জমি বিক্রি করার কোনো প্রয়োজন নেই। ইমাম সাহেবের মেয়ে জমি বিক্রি না করার ব্যাপারটি কিছুতেই মানছিল না। সে তার ভাইয়ের কথা পরোয়া না করে জমি বিক্রি করার জন্য লোক দেখতে শুরু করে। কিন্তু আশ্চর্যজনকভাবে সে যখন জমি বিক্রি করার জন্য লোক দেখতে শুরু করে তখন সে ঠিক তার বাবার মতন অসুস্থ হয়ে পড়ে। সেও বাবার মতো বিছানায় শয্যাশায়ী হয়ে যায়। তখন তার মনে পড়ে যায় তার বাবার কথা। তার বাবার মৃত্যুর আগে তাকে কিছু কথা বলে গিয়েছিলেন। শয্যাশায়ী অবস্থায় সে তার মাকে ডেকে সেসব কথা তার মার কাছে শেয়ার করে। ইমাম সাহেবের স্ত্রী তার মেয়ের এমন অবস্থা কিছুতেই মেনে নিতে পারছিলেন না এবং অত্যন্ত দুশ্চিন্তায় থাকতেন সব সময়। তিনি মেয়ের ডাক শুনে তার কাছে যান এবং তার মেয়ে তাকে, তাহলে তোমার মাকে আমার বলে যাওয়া এই কথাগুলো জানিও। ইমাম সাহেবের স্ত্রী সব কথার কোনো অর্থ খুঁজে পেলেন না। সকল চিকিৎসা করেও যখন তার মেয়ের অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না তখন তিনি তার ছেলের কাছে তার মেয়ের বলা কথাগুলো শেয়ার করেন আর বড় কোনো আলেমের সন্ধান চান। তার ছেলে কিছুদিন পর এক বিজ্ঞ আলেমের সাথে তার মায়ের যোগাযোগ করিয়ে দেয়। আলেমের কাছে সবকিছু কথা খুলে বলেন এবং আলেম 2 দিন পর তার বাড়িতে এসে সবকিছু দেখে যাবেন বলে কথা দেন। কথা মতো 2 দিন পর আলেম তাদের বাড়িতে আসেন। আসার পর আলেম ইমাম সাহেবের মেয়েকে দেখতে চান। ইমাম সাহেবের স্ত্রী ও তার ছেলে যখন আলেমকে নিয়ে তার রুমের দিকে যাচ্ছিল তখন আলেম কিছুক্ষণ পর দাঁড়িয়ে পড়ছিল। ইমাম সাহেবের স্ত্রী তাকে দাঁড়িয়ে পড়ার কারণ জিজ্ঞেস করলে সে বারবার ইমাম সাহেবের ছেলের দিকে তাকিয়ে বলছিল, আপনি আমাকে দ্রুত আপনার মেয়ের রুমে নিয়ে যান। মেয়ের রুমের সামনে এসে ইমাম সাহেবের ছেলে ও স্ত্রী রুমে প্রবেশ করে আর আলেমকে ভেতরে আসতে বলে। আলেম বললেন, আমি রুমে ঢুকতে পারবো না, এই রুমে পিশাচের উপস্থিতি রয়েছে। ইমাম সাহেবের স্ত্রী এই কথা শুনে অত্যন্ত ভয় পান এবং তাকে জিজ্ঞাসা করেন, এখানে পিশাচ এলো কোথা থেকে? আলেম তখন ইমাম সাহেবের স্ত্রীকে বলেন তিনি এত কিছু জানেন না, কিন্তু তিনি জানার চেষ্টা করবেন। এই কথা বলে আলেম চলে যান। কিছুদিন পর আলেম ইমাম সাহেবের স্ত্রীকে ফোন করে তার সাথে দেখা করতে বলেন, কিন্তু এবার আলেম ইমাম সাহেবের স্ত্রীকে আলেমের বাড়িতে গিয়ে দেখা করতে বলেন। আলেমের কথা মতো ইমাম সাহেবের স্ত্রী আলেমের বাড়ি যান। আলেম ইমাম সাহেবের স্ত্রীকে বসতে বলেন এবং বলেন, আপনাকে আমি যে কথাগুলো কিভাবে বলবো সেগুলো আপনার বিশ্বাস নাও হতে পারে, কিন্তু আপনার মেয়েকে বাঁচাতে হলে এই নির্মম সত্য আপনাকে মেনে নিতে হবে। যদি আপনি আমার কথা মিথ্যা মনে করেন তাহলে দয়া করে আমার কথা শোনার পর আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবেন না। আপনার মেয়েকে কালো জাদু করা হয়েছে। আপনার মেয়েকে ঠিক সেই কালো জাদু করা হয়েছে যার কারণে আপনার স্বামী মারা গিয়েছিল। আপনার স্বামীর এতটুকু ক্ষমতা ছিল যে সে নিজেকে আরোগ্য করতে সক্ষম ছিলেন, কিন্তু সেটা তিনি করেননি। কেননা সেটা যদি তিনি করতেন তাহলে আপনার ছেলে মারা যেত, কারণ এই সব কালো জাদু করেছে আপনার ছেলে নিজে। এই কথা জানার পর আমি নিজেই নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। তাই আপনাকে বললাম, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আমার কিছু করার থাকবে না। আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না যে এমন একজন পরহেজগার মানুষের ছেলে এই সব কাজও করতে পারে। এই কালো জাদু আপনার ছেলে করেছে আপনার স্বামীর পালা একটি জিনের মাধ্যমে। আপনার স্বামীর মোট 7টি জিন পালতেন, তার মধ্যে 3 জন জিনকে তিনি অন্যের কাছে ছাড়িয়ে এনে নিজের কাছে এনে প্রতিজ্ঞাবদ্ধ করে ভালো করে রাখেন। সেই জিন 3টি সত্যিকার অর্থে ভালো হয়ে গিয়েছিল, কিন্তু তাদের মধ্যে একটি জিনের ক্ষমতার লোভ ছিল কিছুটা। সেই ক্ষমতার লোভকে কাজে লাগিয়ে আপনার ছেলে সেই জিনকে বশ করে। এই জিনের মাধ্যমে আপনার স্বামীর শরীরে বিষ প্রবেশ করিয়ে দেয়া হয় এবং এই কাজটি আপনার ছেলে করে, আর এখন আপনার মেয়ের শরীরে প্রবেশ করিয়ে দিয়েছে সেই একই বিষ। যদি আমার কথা আপনি বিশ্বাস করেন তাহলে হয়তো আপনাকে আমি সাহায্য করতে পারবো, কিন্তু আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আমার কিছুই করার থাকবে না। আলেমের এই কথাগুলো শুনে ইমাম সাহেবের স্ত্রী তার মেয়ের কথাগুলো মনে পড়ে যায়। তার মেয়ের কথা অনুযায়ী তিনি এখন পরিষ্কারভাবে বুঝতে পারলেন তার ছেলেই সবকিছুর মূলে। তিনি আলেমের কথা বিশ্বাস করেন এবং আলেমকে সাহায্য করার জন্য অনুরোধ করেন। আলেম ইমাম সাহেবের স্ত্রীকে আগামীকাল তার মেয়েকে নিয়ে আসতে বলেন। ইমাম সাহেবের স্ত্রী সেদিনকার মতো সেখান থেকে চলে যান। বাসায় ফিরেই তিনি তার মেয়েকে সবকিছু জানান। তার কথা শুনে তার মেয়ে তাকে বলে, শেষবার যখন ভাইয়ার কাছে স্বামীর চিকিৎসার জন্য টাকা নিতে এসেছিল সেবার টাকার
নিয়ে যাওয়ার সময় পেছন ফিরে সে দেখেছিল তার ভাইয়ের মুখে প্রচন্ড রকমের রাগ, কিন্তু তখন সে এত কিছু বুঝতে পারেনি। ইমাম সাহেবের স্ত্রী তখন ছেলের বউকে ডাকেন এবং এই সব কিছু তাকে জানান। তিনি ছেলের বউকে জিজ্ঞাসা করেন সে তার স্বামীর মধ্যে কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করতে পেরেছে কিনা। উত্তরে সে বলে সপ্তাহে 2 দিন সে থাকে আলাদা রুমে। তাকে জিজ্ঞাসা করলে সে কিছু বলে না, উল্টা রাগারাগি করে। আমি যখন রুমে নামাজ পড়ি তখন সে সেখানে অবস্থান করে না। আমাকে নামাজরত অবস্থায় দেখলে সে ঘরের ভেতর প্রবেশ করে না। তাকে নামাজ পড়েছে কিনা জিজ্ঞেস করলে সে বলে নামাজ পড়েছে, কিন্তু তাকে নামাজ পড়তে না দেখে কৌতূহল বশত যখন জিজ্ঞাসা করা হতো কখন নামাজ পড়েছে তখন সে প্রচন্ড রেগে যেত এবং বলতো নামাজ কি দেখিয়ে দেখিয়ে পড়ার জিনিস নাকি। ইমাম সাহেবের ছেলের বউ এসব বলে এবং খুব একটা গুরুত্ব দেয়নি সে, কেননা খেয়াল করতো যে তার স্বামী তাকে খুব পছন্দ করে না এবং ভাবতো হয়তো তার আশেপাশে থাকতে চায় না জন্যই তার স্বামী এরকম করছে, কিন্তু আসলে তার স্বামী এসব করতো তা সে কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। এই কথা বলে ইমাম সাহেবের বউ কাঁদতে শুরু করেন। পরদিন ইমাম সাহেবের স্ত্রী তার নাতনিকে ইমাম সাহেবের মেয়ের ননদের কাছে দিয়ে তার এক আত্মীয়ের বাসায় চলে যেতে বলেন। এরপর তিনি ছেলের বউকে সাথে নিয়ে তার মেয়েকে ধরাধরি করে উঠিয়ে সেই আলেমের বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেন। তারা 3 জন গাড়িতে উঠে আলেমের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। আলেমের বাড়িতে গিয়ে কলিং বেল দেওয়ার কিছুক্ষণ পর আলেম বেরিয়ে আসেন। আলেম তাদেরকে একটা খালি রুমের ভেতরে নিয়ে যান। তিনি দরজা খোলা রেখে রুমের ভেতরে প্রবেশ এবং সেখানে ফ্লোরে কিছু নকশা এঁকে সেই নকশার উপর ইমাম সাহেবের মেয়েকে শুইয়ে দেন। এরপর তিনি দোয়া দুরুদ পাঠ করতে থাকেন, কিন্তু হঠাৎ তার দোয়া দুরুদ পাঠ বন্ধ হয়ে যায়। তাকে ডাকলেও সে কোনো প্রকার সাড়া দিচ্ছিল না। তখনই হঠাৎ করে তাদের পেছনে দরজা বন্ধ হওয়ার একটা আওয়াজ পাওয়া যায়। ইমাম সাহেবের স্ত্রী পেছনে ফিরে তাকিয়ে দেখেন তার ছেলে দাঁড়িয়ে আছে। তার মুখে অদ্ভুত এক হাসি, তার কপালে রক্ত দিয়ে একটা রেখা টানা। ইমাম সাহেবের স্ত্রী নিজের ছেলেকে দেখে চমকে যান এবং আলেমকে জিজ্ঞাসা করতে থাকেন তার ছেলে এখানে কিভাবে এলো, কিন্তু আলেম আগের মতোই কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকেন। হঠাৎ পেছন থেকে তার ছেলে কথা বলতে শুরু করে, আলেম? কে আলেম? কোথাকার আলেম? এই লোক এখন আর কোনো আলেম টালেম নন, ও এখন আমার সেই জিন যাকে দিয়ে আমি আমার বাবাকে মেরেছি আর আমার বোনকে মারবো। আর যেহেতু আপনি সবকিছু জেনে গেছেন তাই আপনাকেও মরতে হবে। আপনাদেরকে মেরে সমস্ত সম্পত্তির মালিক হব আমি একা। ইমাম সাহেবের ছেলে এই কথাগুলো বলার সময় মনে হচ্ছিল তার মধ্যে কোনো হিংস্র পশু ভর করেছে, এতটাই হিংস্রভাবে সে কথা বলছিল। এই কথাগুলো শুনে ইমাম সাহেবের স্ত্রী কাঁদতে শুরু করেন এবং তাকে বারবার অনুরোধ করেন এসব না করার জন্য। ইমাম সাহেবের ছেলে কিছুতেই তার মায়ের কথা তো রাজি হয় না এবং বলতে থাকে ছোটবেলা থেকেই সে তার বাবার কাছে যা কিছু চেয়েছে কখনোই পায়নি। এত সব সম্পত্তি থাকার পরেও সব সময় বাবার কাছে বহুবার করে ভিক্ষা চাইতে হতো কোনো কিছুর জন্য। তার মাদ্রাসায় পড়ার ইচ্ছা ছিল না, কিন্তু তবুও তাকে জোর করে সেখানে পাঠানো হয়েছিল। তা তার আত্মসম্মানে লেগেছিল। 2 হাত খুলে বাবা যখন ইচ্ছা টাকা খরচ করত রাস্তার মানুষের জন্য, আর নিজের ছেলের বেলায় ছিল না কিছুই। ভিক্ষা চাইতে অনেক সময় সে ভিক্ষা পেত, অনেক সময় পেত না। তাই সে তার বাবাকে পরলোকে পাঠিয়ে দিয়েছে যেন সব সম্পত্তির মালিক এখন সে একা হয়। ভিক্ষা করতে করতে সে হাঁপিয়ে উঠেছিল, তাই আর ভিক্ষা করতে চায় না। এই জন্য সিদ্ধান্ত নিয়েছিল যখন তাকে আর ভিক্ষা চাইতে হতো না তখন তার বোন আসা শুরু করে তার কাছে ভিক্ষা চাইতে। কিন্তু ভিক্ষা চাওয়ার এক পর্যায়ে সবকিছু অর্ধেক সে দাবি করে বসে। তখন তার মাথা চরম খারাপ হয়ে যায়। তাই সে এখন তার বোনকেও মেরে ফেলবে। শুধু তার বোনকে নয়, তার বোনের সেই ছোট্ট শিশুটিকেও মেরে ফেলবে। কিন্তু আজ আপাতত তার মা, তার বোন আর তার স্ত্রী 3 জনের মৃত্যু নিশ্চিত। এই কথা শুনে আলেমের উপর ভর করা জিনটি কথা বলতে শুরু করেন। ইমাম সাহেবের স্ত্রী আলেমের দিকে তাকিয়ে দেখেন তার চোখ দিয়ে পানি বের হচ্ছে। কাঁদতে কাঁদতে আলেমের ভেতরে থাকা জিনটি বলতে শুরু করেন, হুজুর, আপনার হুকুম তালিম করতে গিয়ে আমি আমার হুজুরকে মেরে ফেলেছি। দয়া করে আমাকে দিয়ে আর কোনো খারাপ কাজ করাবেন না। আমি মানছি আমার ক্ষমতার লোভ ছিল, কিন্তু সেই লোভের বশবর্তী হয়েই আমি আমার মালিকের সাথে বেঈমানি করেছি, যার শাস্তি আমি পাবো। আর আমি এসব করতে পারবো না। আমাকে ক্ষমা করে দেন। আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি তা মেনে নেব, কিন্তু এই মেয়েকে আমি মারতে পারবো না। আপনার এই ছোট বোনটি ছোট থেকেই আমি খুব পছন্দ করি। তারপরও আপনার কথা মতো আমি তার শরীরে বিষ ঢুকিয়ে দিয়েছি, কিন্তু তাকে মারার শক্তি আমার মধ্যে নেই। আর এরপরেও যদি আপনি আমাকে মারার জন্য জোর করেন তাহলে আপনার মৃত্যু হবে আমার হাতে। আপনাকে আমি অনুরোধ করছি, দয়া করে আপনি আমাকে এই কাজ করতে বলবেন না। আমি জানি এই কাজ না করলে আপনি আমাকে মেরে ফেলবেন। আপনার পোষা শয়তানের পূজারী জিনগুলো আমাকে বাঁচতে দেবে না। তবুও আমি আপনাকে বলছি, আপনি আমাকে এই কাজ করতে বলবেন না। আপনি আর একবার যদি আমাকে এই কাজ করতে বলেন তাহলে আপনার মৃত্যু আমার হাতে হবে, এটা নিশ্চিত।
আপনার বাবা আমার মালিক মৃত্যুর আগে আপনাকে কি বলেছিল মনে নেই? তিনি বলেছিলেন যার দ্বারা আপনি তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে বাধ্য করলেন সে এক সময় তার ভুল বুঝবে, আর আপনার ভুলের শাস্তিও হয়তো সেই আপনাকে দেবে। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। যখন আমি আমার মালিকের মেয়েকে এত কষ্ট পেতে দেখেছি, আমার মালিককে আমি এত কষ্ট দিয়েছি, আল্লাহ আমায় মাফ করবেন না। আমি আপনাকে শাস্তি দেওয়ার কেউ না, কিন্তু আজ আমি আপনাকে এই মেয়ের কোনো ক্ষতি করতে দেব না, মরে গেলেও না। আমি একবার বেঈমানি করেছি, আর করতে পারবো না। এতে আমার জান চলে গেলেও আমি পরপারে পাপের যে শাস্তি পেয়েছি সেই পাপের শাস্তি হিসেবে সেটাকে ধরে নেব। জিনের এই কথা শুনে ইমাম সাহেবের ছেলে প্রচন্ড রেগে যায় এবং সাথে সাথে চোখ বন্ধ করে কিছু মন্ত্র পড়া শুরু করে এবং আলিম রূপী জিনটি যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে। যন্ত্রণায় চিৎকার করতে করতে জিনটি ইমাম সাহেবের স্ত্রীর কাছে অনুরোধ করতে থাকে তার ছেলেকে থামাতে। ইমাম সাহেবের স্ত্রী তৎক্ষণাৎ উঠে গিয়ে তার ছেলেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়ে ইমাম সাহেবের ছেলের মন্ত্র পড়া বন্ধ হয়ে যায়। আলিম রূপী জিনটি তখন হাসতে হাসতে ইমাম সাহেবের ছেলের সামনে এসে দাঁড়ায়। আস্তে আস্তে তার চেহারার পরিবর্তন হতে থাকে। রুমের মধ্যে দমকা হাওয়া বয়ে যেতে শুরু করে। রুমে জ্বলতে থাকা লাইটটি নিভে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় গোটা রুম। কিছুই দেখা যাচ্ছিল না। একটু পরই সকলে দেখতে পান দুটি লাল চোখ অন্ধকারের মধ্যে জলজল করছে। তারপর ইমাম সাহেবের ছেলের আর্তনাদের আওয়াজ শুনতে পাওয়া যায়। শুনে মনে হচ্ছিল কোনো হিংস্র পশু তার শিকারকে দুমড়ে মুচড়ে ফেলছে। হাড় ভাঙার কটকট আওয়াজ পাওয়া যাচ্ছিল। কিছুক্ষণ পর ইমাম সাহেবের স্ত্রী সেই জিনের কণ্ঠ শুনতে পান। জিনটি তাকে বলে, এই রুমের কোনো কোনায় একটি শিশির ভেতরে আতর রাখা হয়েছে। এই শিশির আতরের গন্ধ শুকিয়ে দিলে তার মেয়ে ভালো হয়ে যাবে। এরপর সবকিছু শান্ত হয়ে যায়। ঘরের আলো জ্বলে ওঠে। ঘরের আলো জ্বলে উঠলে সবাই দেখতে পায় ইমাম সাহেবের ছেলে মাটিতে পড়ে আছে। তার গলাটি তার মাথা থেকে আলাদা করা, তার চোখে মুখে আঁচড়ের দাগ, রক্ত ঝরছে মুখ থেকে, তার পা ভেঙে উল্টে গেছে, তার একটা চোখের ভেতরে কাঁটা ঢুকে গেছে, আর কপালে যেখানে রক্ত লাগানো ছিল সেই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন পুড়ে গেছে। এসব দেখে ইমাম সাহেবের স্ত্রী হাউমাউ করে কাঁদতে থাকেন। যত কিছুই হোক, তার নিজের ছেলের লাশ তিনি কখনোই এইভাবে দেখতে চাননি। আর ছেলের নিথর দেহের পাশে পড়ে আছে কুচকুচে কালো একটি বিড়ালের মৃতদেহ, আর সেই আলেমের অজ্ঞান দেহ। বিড়ালটির চোখ থেকে পানি পড়ছে, তার জিভ সম্পূর্ণ বেরিয়ে আছে, তার পায়ে লেগে আছে রক্ত। ইমাম সাহেবের স্ত্রী রুমের কোনায় একটি আতরের শিশি খুঁজে পান এবং সেই আতরের শিশি মেয়ের কাছে ধরতেই তার মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এরপর ইমাম সাহেব ওই আলেমের সাহায্য নিয়ে লাশ এবং বিড়ালটিকে নিয়ে বাড়ি চলে আসেন। এত সব জানাজানি হলে তাদের অনেক ক্ষতি হতে পারে এই ভেবে ইমাম সাহেবের স্ত্রী আলেমকে জানাজা পড়িয়ে লাশ দাফনের ব্যবস্থা করার জন্য অনুনয় বিনিময় করতে থাকেন। আলেম তার কথা মতো তার ছেলের লাশের জানাজা পড়ান আর দাফন করার ব্যবস্থা করেন এবং মৃত বিড়ালটির লাশ ইমাম সাহেবের কবরের পাশে দাফন করে দেন। এরপর খুব দ্রুত তারা সব জমিজমা বিক্রি করে সেখান থেকে চলে যান। পরবর্তীতে তাদের কারো আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনাটি আলেম ব্যক্তিটি আমার খালার স্বামী মানে আমার খালু হন। খালু খালাকে সব বলেছিলেন আর কাউকে বলতে মানা করেছিলেন। খালু মারা গেছেন 2 বছর আগে, তাই আমার বন্ধুর বাবা আমাদের সাথে ঘটনাটি শেয়ার করেছেন। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। দয়া করে কেউ ঘটনাটি শোনার পর ঘটনাটি সত্যি মিথ্যা এই ব্যাপারে যাচাই করবেন না, কেননা ঘটনা যখন আমাদের নিজেদের সাথে ঘটে তখন আমরা বুঝতে পারি আসলে এর ভয়াবহতা কতটুকু। আজ হয়তো আপনাদের কাছে মনে হতে পারে ঘটনাগুলি মিথ্যা, কিন্তু যেদিন আপনাদের সাথে ঘটনাগুলো ঘটবে সেদিন আপনারাও বুঝতে পারবেন ঘটনাগুলো মিথ্যা ছিল না। আল্লাহ না করুক এমন কোনো ঘটনা আপনাদের সাথেই হয়। পরিশেষে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে বিশ্বাস করা আর না করা আপনার ব্যাপার। আর ব্ল্যাক ম্যাজিক নিয়ে প্রতিবারের মতো এবারও বলতে চাচ্ছি, দয়া করে কারো জীবন নিয়ে ছেলে খেলা করবেন না, কারো জীবন নষ্ট করবেন না এবং নিকৃষ্ট এই কাজের মাধ্যমে নিজের ক্ষতি ডেকে আনবেন না। ভয়ের আরেক নাম ভূত.com with Russell। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি সবসময় ভালোর দলেই। আমি ইউশ ভূত.com এর মডারেটর। বর্তমানে আমি খুলনাতে বসবাস করছি। এপিসোড 72-এ আমার মোস্তফা চাচার ঘটনা সিলেক্ট হয়েছিল, যা আমি ঘটনা বড় হওয়ায় প্রথম অংশ পাঠিয়েছিলাম। এর বাকি অংশটুকু এবার পাঠালাম। আশা করি সবার ভালো লাগবে।
গত ঘটনার কিছুটা সারসংক্ষেপ বলা প্রয়োজন। মোস্তফা চাচা 5 বছর পর 2011 সালে তার পরিবার নিয়ে তাদের পুরনো বাড়িতে পুনরায় বসবাস শুরু করেন। নিশ্চয়ই সেই ঘটনাটি আগে থেকে মনে আছে আপনাদের। যদি মনে না থাকে একটু সেই এপিসোডটি যারা শুনেছেন তাদের কাছ থেকে জেনে নিতে পারেন, যেখানে শুরু হয় তাদের বিভীষিকাময় জীবন। তারপরে লিখছেন ইউস। মোস্তফা চাচার ভাই নজরুল চাচার মৃত্যু, মোস্তফা চাচার মেয়ে রোমানা আপুর মৃত্যু। আমি বলেছিলাম তাদের বাসা গায়েব হয়ে যায়, যা আমি এখনো বিশ্বাস করে উঠতে পারি না। কিভাবে একটি বাসা সবার সামনে উধাও হয়ে যায় ভাবতেও পারি না। কিন্তু মোস্তফা চাচার পরিবার সেটি মোকাবেলা করেন। গত ঘটনায় আমি রোমানা আপু আর নজরুল চাচার মৃত্যুর ঘটনা বলেছিলাম, কিন্তু রোমানা আপুর মৃত্যুর ব্যাপারটা বলতে পারিনি পুরোপুরি, কারণ তখন আমাকে সম্পূর্ণভাবে ঘটনা জানানো হয়নি। রোমানা আপুর মৃত্যুতে এই ঘটনাটি শেষ হয়নি। এরপর থেকে মৃত্যুর মিছিল নেমে আসে, যেন সেটি ছিল ঘটনার ট্রেইলার। কিন্তু নোমান হঠাৎ ঠান্ডা হয়ে যায়, চুপচাপ। নাজমা ফুপু কিছুই বুঝে উঠতে পারছেন না। এদিকে রোমানা আপুর চিৎকার, অন্যদিকে নোমান ভাইয়ের আচরণ। মিনিট কয়েক পর সব শব্দ থেমে গেল। দরজা খুলে গেল। নোমান ভাইও স্বাভাবিক। নাজমা ফুপু কোনো কিছু না ভেবেই সবার আগে বাথরুমের ভেতরে ঢোকেন। যা দেখেন তা তিনি জীবনে কখনো আর দেখতে চাইবেন না। ভেতরে রোমানা আপুর নগ্ন লাশ। সম্পূর্ণ বাথরুম রক্তে ভেসে যাচ্ছে। নোমান ভাই অপলক ভাবে নিজের বোনের লাশের দিকে তাকিয়ে আছেন। কারো মুখ দিয়ে কোনো আওয়াজ নেই। নাজমা ফুপু আর নোমান ভাই রুমেই বসে থাকেন, না কাউকে প্রাচীর আছে, কিন্তু বের হবার কোনো দরজা নেই। তারা সবাই বসে পড়লেন আর অপেক্ষা করলেন কখন ফজরের আজান শুরু হবে, কারণ তারা জানেন ফজরের আজানের পর সব ঠিক হয়ে যাবে। দেখতে দেখতে ফজরের আজান শুরু হলো দূরে মসজিদে, আর তখনই বাসা ঠিক আগের চেহারায় ফিরে গেল। তারা কোনো কিছু না ভেবেই ওপরে চলে গেলেন চাচিকে দেখতে। সবার মনে ভয়, চাচিও হয়তো বাঁচবেন না। ওপরে গিয়ে দেখেন চাচি ঠিক রাতের সেই স্থানে পড়ে আছেন। শুধু তারাই নিচে পড়ে যান। তারা দ্রুত চাচিকে জাগিয়ে তোলার চেষ্টা করেন। অনেক চেষ্টার পর চাচি জ্ঞান ফিরে পান। সেই সকালে তারা বাসা ছেড়ে চলে আসেন শহরের নতুন বাসায়, আর সেই সাথে মোস্তফা চাচা, চাচাতো ভাই কনক আঙ্কেলের পরিবার চলে আসেন সেই নতুন বাসায়। সবাইকে খুলে বলা হয়। মোস্তফা চাচা আর কনক আঙ্কেল সিদ্ধান্ত নেন যেহেতু পুরনো বাসা থেকে চলে এসেছেন তাই আর কোনো সমস্যা হবে না, তাই হুজুর কবিরাজ আপাতত ডাকবেন না, কারণ তারা আগেও এতে সফলতা পাননি। মোস্তফা চাচার পরিবার মোটামুটি স্বাভাবিক জীবনেই ফিরেছেন। সমস্যা আর তাদের হয়নি এই 2 মাসে। আমি ভেবেছিলাম ঘটনা হয়তো এখানেই শেষ, কিন্তু না। 2 মাস পর জুন মাস থেকে তাদের সমস্যা শুরু হয়। মোস্তফা চাচা ও কনক চাচার পরিবার সমস্যা ছাড়াই 2 মাস পার করেছে, তাই ভয় তাদের কিছুটা কেটেছে। তারা এরপর পুরনো বাড়িতে যাননি। অনেকবার দরকার পড়েছিল, কারণ এখনো তাদের জিনিসপত্র ওখানে রয়ে গেছে, তবুও তারা কেউ যাননি।
কিন্তু তারা কেউ জানতেন না তাদের অজান্তেই ঘটে যাচ্ছে ভয়ঙ্কর মৃত্যুর খেলা। আর এই 2 মাস এর ভেতর তখন এলাকার মানুষ নাকি একজন লোকের চিল্লাচিল্লির আওয়াজ শোনেন এবং অনেক অদ্ভুতভাবে আওয়াজ হতে থাকে। সবাই পাগল ভেবে কেউই এগিয়ে আসেন নাই, কারণ তাদের এলাকায় একজন পাগল ছিল, সে এরকম অদ্ভুত আওয়াজ করত মাঝে মাঝে। ভোরবেলা যখন নামাজের জন্য লোকজন বাড়ি থেকে বের হতে শুরু করলেন, তখন 2 জন মুসল্লি সেই বাড়ির সামনে দিয়ে মসজিদে যাবেন, তখন তাদের চোখ পড়ে সেই বাড়িটির প্রাচীরের ওপর, যা দেখে 2 জন লোকই ভয়ানকভাবে ভয় পান এবং দৌড়ে মসজিদের সামনে চলে আসেন এবং লোকজনকে ডাকেন। লোকজন এসে দেখেন সেই মিলের নবচাকরি প্রাপ্ত দারোয়ানের লাশ। দারোয়ানের মাথাটি দরজার উপরে কাটা অবস্থায়, কাটাগুলোর ভেতরে ঢুকে আছে, আর শরীরের জামা ঝুলানো হলে যেরকম হয় ঠিক সেভাবে লাশ ঝুলছে। এলাকায় প্রচন্ড ভয় ঢুকে যায়। পুলিশ আসে, তদন্ত হয়, কিন্তু কোনো সমাধান হয় না। 4 দিন কারখানা বন্ধ থাকে। ঘটনা 3। 4 দিন পর আবার যখন কারখানা খোলা হয়, সেই প্রথম ঘটনার মতো সব উল্টো পাল্টা। মালিক আবার দারোয়ান রাখেন, আবার সেই আগের দারোয়ানের মতো একদম একইভাবে মৃত্যু ঘটে। আর এরপর থেকে কেউই ওখানে পাহারা দেওয়ার সাহস পায় না। আনোয়ার সাহেব হুজুর ডাকেন, কারখানার চারিদিকে পেরেক পুঁতে দিয়ে যায়। আর আনোয়ার সাহেব এবার 3 জন দারোয়ান রাখেন একসাথে। একজন বেশ নামাজি এবং মধ্যবয়স্ক লোক, আর শেষ 2 জন 20-22 বছর বয়সের একজন হিন্দু ছেলে, যার নাম ছিল দেবব্রত। দেবব্রতের বাড়ি ঠিক কারখানার পাশের গলির মাথায়। সেদিন রাতে 3 জন স্বাভাবিকভাবে পাহারা দিচ্ছিল। রাত 3টার দিকে তারা 3 জন খেয়াল করে সেই বাড়ির ভেতর থেকে আগুন জ্বলছে বা হলুদ আলো আসছে। ধোঁয়া নেই, তাই তারা ভাবলো আলো। কিছুক্ষণ পর সেখানে আওয়াজ আসতে শুরু করলো অদ্ভুত অদ্ভুত। 3 জনই ভয় পায়, কারণ 1 বাসাটি ভয়ানক, আর 2 এখানে পরপর 2 জনের মৃত্যু ঘটেছে। কারোরই সাহস হলো না গিয়ে দেখার যে ভেতরে কি হচ্ছে। মিনিট কয়েক পর 3 জনে দেখলো প্রাচীরের গেট থেকে কোনো মেয়ে ভয়ানক আকুতি মিনতি করে চিল্লাচিল্লি করছে, ওরা মেরে ফেলবে, আমাকে বেঁধে রেখেছে। নামাজি লোকটি সামনে কিছুটা এগুলো, আর পিছু পিছু 2 জন। দেবব্রত প্রচন্ড ভয় পাচ্ছে, তার মনে হচ্ছে এখনই পালিয়ে যেতে। দেবব্রত একটু পিছিয়ে দাঁড়ায় থাকলো। যখনই তারা 2 জন প্রাচীরের গেটের কাছে পৌঁছালো, তখনই ভেতর থেকে কেউ একজন বিভৎস আওয়াজে চিৎকার দিল। দেবব্রত কিছু না ভেবেই পেছনে দৌড়ে বাড়ি চলে গেল। পরের দিন সকালে এলাকার লোকজন মধ্যবয়স্ক ব্যক্তির লাশ সেই প্রথম দারোয়ানের মতো অবস্থায় পেল, আর দ্বিতীয় ব্যক্তির লাশ কারখানার একটু সামনে ময়লা ফেলার জায়গায় পাওয়া গেল, শরীরে রক্ত মাখা। কারোরই বুঝতে বাকি রইল না, অসুবিধাও হলো না যে এই ঘটনাটি সম্পূর্ণ অলৌকিক। এলাকায় যারা অনেক সাহসী আর এসবে বিশ্বাস করত না, তারা ভয় পেতে শুরু করলো। অনেকেই বাড়ির সামনে দিয়ে হাঁটা বন্ধ করে দিল, অন্য পথ ব্যবহার করতে শুরু করলো। বিগত 2 মাসে এই ঘটনাগুলো ঘটে যায় মোস্তফা চাচার অজান্তেই। আনোয়ার চাচা অসহ্য হয়ে যান, তার কারখানা প্রায় বন্ধ থাকছে। আনোয়ার চাচা বাধ্য হন মোস্তফা চাচাকে ঘটনা জানাতে আর এর সমাধানের জোর দেন। সেই সাথে এলাকা থেকেও অনেক কমপ্লেইন আসতে শুরু করে। বাধ্য হয়ে মোস্তফা আর কনক চাচা সেখানে যান আর সব ঘটনা শোনেন। আর তখন সমাধানের জন্য হুজুর কবিরাজ খুঁজতে থাকেন। অনেক খোঁজার পর তারা 2 জন কবিরাজের খোঁজ পান এবং তাদের সব ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত জানান। তারপর পুরো কবিরাজের একটা 8 জনের দল আসে। 4 জন বড় কবিরাজ আর বাকিরা চেলা। মোস্তফা চাচা, কনক চাচা আর 8 জন মিলে সকাল 10টার পর বাড়ির সীমানায় পা দেয়। ঢোকার পর সবচেয়ে বয়স্ক কবিরাজ বলেন এখানে অনেক সমস্যা আছে। তারা সব জায়গায় হেঁটে দেখেন, তার পিছু পিছু মোস্তফা চাচা আর কনক চাচা হাঁটেন। 10 মিনিট হাঁটাহাঁটিতে কোনো আওয়াজ হয়নি কারো মুখ দিয়ে। পুকুরের সামনে আসার পর বয়স্ক কবিরাজ পুকুরের ঘটনা পুনরায় শোনেন মোস্তফা চাচার কাছ থেকে আর বাসার পুরনো ইতিহাস জানতে চান। এরপর 8 জন মিলে বাড়িটির সামনে ফাঁকা জায়গায় বসে স্থান তৈরি করেন আর মোস্তফা চাচাকে বলেন তারা সন্ধ্যার পর কাজ শুরু করবেন। সন্ধ্যার পর বয়স্ক কবিরাজ বাড়ির সামনে বসে আর 4 জনের বাকি 3 জন বাড়ির পেছনে। মোস্তফা চাচা আর কনক চাচা বয়স্ক কবিরাজের সাথে বসে থাকলেন। অনেক কষ্ট করে তিনি জিন হাজির করেন। অনেক ঝামেলা হলেও শেষে সে জিন হাজির করতে সক্ষম হয়। তার একটি চেলার ওপর জিন হাজির করে সব জানতে চায়। জিনটি প্রথমে মুখ খুলতে চায় না, তবুও কবিরাজ তাকে বাধ্য করেন। তার মুখ দিয়ে কনক চাচা যা যা শোনে, মোস্তফা চাচার পরিবার 2005 সালে চলে যাওয়ার কয়েক বছর পর যখন অনেকেই জানতে
জানতে পারে এখানে কেউ থাকে না, তাই এখানে কিছু লোকজন আসতে শুরু করে প্রায় রাতে। বাড়িটির পেছনে এসে থেকে কবিরাজের দল অনায়াসে সব শুনে যাচ্ছে। এভাবে কিছুদিন চলার পর এখানে যারা আসতো এদের মধ্যে নিজেদের দ্বন্দ্ব লেগে যায় এবং তখন থেকে কেউ এখানে আর আসতো না, পরিত্যক্ত থাকতো এটি। জিনটি শেষে জানায় এখানে বহু জিন বসবাস করে। আমারও খুব ভালো লাগবে এবং আশা করছি যে আপনারা কিছুটা হলেও এই ঘটনা পছন্দ করেছেন। আমি যেটা চাই সেটা হচ্ছে যে এখন সরাসরি আপনাদেরকে জানিয়ে চাই আমাদের ইমেল অ্যাড্রেস। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার